এটার মেন টপিক হচ্ছে এলাইজা, ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, হোম টেস্ট, ইলেকট্রোফোরেসিস এবং ইননেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্রত্যেকটা টপিক থেকে মোটামুটি একটা বা দুটো করে কোশ্চেন হবে, এবং সেই কোশ্চেন গুলোর অ্যান্সার তুমি যদি পারো তাহলে দিও, না পারলে পাস করে দেবে, অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এবারে তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এলাইজা থেকে বেসিক্যালি, যে তুমি আমাকে বলো যে একটা এলাইজার সেনসিটিভিটি আমরা বাড়াতে গেলে কি কি করতে পারি? সেন্সিটিভিটি বাড়াতে গেলে এলাইজার যেসব জিনিসের উপর ডিপেন্ডেন্ট, যেমন হচ্ছে যে অ্যান্টিবডিটা আমরা ইউজ করব সেটা যেন যেই অ্যান্টিজেন ডিজায়ার্ড অ্যান্টিজেন বা আছে তার যেন একদম স্পেসিফিক হয়, আর তার অ্যান্টিবডির কোয়ালিটি যেন ভালো হয়। যে এনজাইমটা বা ক্রোমোজিনটা ইউজ করবো সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেমন এইচআরপির সাথে সাবস্ট্রেটের সাথে টিএমবিটাই ইউজ করা হয়, তো যেন সেই টিএমবিটা ইউজ করা হয় তার যেন কোয়ালিটি ঠিক থাকে। যে সেকেন্ডারি অ্যান্টিবডিগুলো ইউজ করে সেটা যেন মনোক্লোনাল হয়, তাহলে এতে সেন্সিটিভিটি হাই হয়। তা প্রত্যেকটা স্টেজের পর যেন প্রপার ওয়াশিং হয়, তাহলে সেটা। বাহ, গুড। তাহলে এবার আমাকে বলো যে হোয়াট ডু ইউ মিন বাই কনজুগেট এন্ড সাবস্ট্রেট ইন এলাইজা? কনজুগেট অ্যান্ড সাবস্ট্রেট, হ্যাঁ, কনজুগেটটা হচ্ছে যেটা আমরা এনজাইম ইউজ করছি, যেটা সেকেন্ডারি মানে যে অ্যান্টি হিউম্যান যে অ্যান্টিবডিটা ইউজ করছি তার সাথে যে এনজাইমটা লিঙ্ক করে মানে এলাইজাতে ইউজ করছি, যেটা গিয়ে এফসি পোর্শনে প্রাইমারি অ্যান্টিবডির সাথে বাইন্ড হচ্ছে, সেটা হচ্ছে কনজুগেট। আর যেটা বলেন সাবস্ট্রেট, যেটা হচ্ছে ক্রোমোজিন বলে, যেটা এক ধরনের কেমিক্যাল এলাইজাতে ইউজ করা হয় ওই যাতে ওই এনজাইমের সাথে যে সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে অ্যাটাচ আছে যেই অ্যান্টিবডিটা, তার সাথে রিয়্যাক্ট করে একটা ভিজিবল কালার শো করে, যাতে আমরা সেই মেজার করতে পারি। আর সাধারণত এই কালারটা ব্লু কালারের হয়, যার ইন্টেন্সিটি আমরা মেজার করি। যদি এক্সাম্পল বলা হয় তাহলে সাবস্ট্রেটের এক্সাম্পল হচ্ছে যে সবচেয়ে কমন ইউজ করা হয় টিএমবি, ট্রাইমিথাইল বেঞ্জিলিন। আর কনজুগেট হিসাবে যেটা সবচেয়ে কমন ব্যবহার করা হয় সেটা হচ্ছে হর্স রেডিস পারঅক্সিডেস, এইচআরপি। এটা 450। এবার তুমি আমাকে বলো একটা জিনিস যেটা বললে যে সেকেন্ডারি অ্যান্টিবডিতে এনজাইম অ্যাটাচ করা, তাহলে কি প্রাইমারি অ্যান্টিবডিতে এনজাইম অ্যাটাচ করা যায় না? বা কনজুগেট কি প্রাইমারি অ্যান্টিবডিতে করা যায় না? না, যায়। যদি করা যায় তাহলে কোন এলাইজাতে করা? এটা করা যায়, কারণ হচ্ছে আমরা একটা জিনিস জানি যে এলাইজাতে যত স্টেপ বাড়ানো হবে তার সেন্সিটিভিটি আমরা তত বেশি পরিমাণে পাবো। তো আমরা যদি এনজাইমটা প্রাইমারিতে ইউজ করি তাহলে তার সেন্সিটিভিটি কম হবে, যেমন ডাইরেক্ট এলাইজা। এক্ষেত্রে আমরা প্রাইমারিতেই আমরা এনজাইমটা অ্যাটাচ করে দিই, তাতে ডিরেক্টলি অ্যাটাচ হয়ে যায়, সেটা অ্যান্টিজেনের সাথে কোনো সেকেন্ডারি ইনভলভ থাকে না, তাতে তার সেন্সিটিভিটিটা অনেকটা কম হয়। কিন্তু এদিকে যখন ইনডাইরেক্ট এলাইজা বা স্যান্ডউইচ এলাইজাতে আমরা সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে বাইন্ড করি, তখন তার আগে প্রাইমারি ইউজ করছি, তারপরে সেকেন্ডারি ইউজ হচ্ছে, সেজন্য তার সেন্সিটিভিটিটা ডাইরেক্টের থেকে অনেকটা বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। বাহ, গুড, ভেরি গুড, পারফেক্ট। আচ্ছা, তুমি আমাকে বলো যে আমরা একটা টার্ম শুনেছি না যে স্যান্ডউইচ এলাইজা? হ্যাঁ, ঠিক আছে, আর আমরা বলছি ডাইরেক্ট এলাইজা। তো স্যান্ডউইচ আর ডাইরেক্ট এই দুটোতেই আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি। তাহলে আমরা স্যান্ডউইচকে কেন প্রেফার করব ডাইরেক্টের থেকে? এটা পুরোপুরি সেন্সিটিভিটির ওপর। তার কারণ ডাইরেক্টের সেন্সিটিভিটি অতটা ভালো থাকে না স্যান্ডউইচের মতো, কারণ ডাইরেক্ট হচ্ছে অ্যান্টিজেনের একটা পোর্শনে গিয়ে অ্যাটাচ হচ্ছে, কিন্তু স্যান্ডউইচের ক্ষেত্রে যে অ্যান্টিবডিটা ইউজ করছি এখানে আমরা দুরকম অ্যান্টিবডি ইউজ করছি, আর দুদিক থেকেই দুটো এপিটোপের সাথে একটা অ্যান্টিজেনের বাইন্ড হচ্ছে। মানে যেমন স্যান্ডউইচের ক্ষেত্রে ডিটেক্টর অ্যান্টিবডি ইউজ করি, যেটা অ্যান্টিজেনের ডিটেক্ট করে, মানে প্রাইমারি অ্যান্টিবডি যেটা ইউজ করি সেটা ক্যাপচার, তো অ্যান্টিজেনের একটা পোর্শনকে ক্যাপচার করছে। তারপরে যে ডিটেক্টর অ্যান্টিবডি ইউজ করছি সেটা অন্য এপিটোপকে অ্যাটাচ করে, তাতে তার সেন্সিটিভিটিটা অনেকটা বেশি ইনক্রিজ হয়। তাতে স্যাম্পল স্যান্ডউইচ বলছি, স্যান্ডউইচের ডিটেক্টরের মাঝখানে অ্যান্টিজেনটা থাকছে বলে স্যান্ডউইচ। বাহ, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপর আমাকে বলো যে এলাইজা না সিএলআই, এই দুটো টেকনিকের মধ্যে কোনটাকে আমরা বেশি প্রেফার করছি আজকের ডেটে? আজকেকার ডেটে সবচেয়ে বেশি প্রেফার করা হয় সিএলআই এ, কারণ ওটার ক্ষেত্রে তার রিজন হচ্ছে এলাইজার থেকে এর রেজলিউশনটা অনেকটা বেশি থাকে, তার সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এর থেকে অনেকটা এলাইজার থেকে অনেকটা বেশি হয়, সেজন্য এটা ইউজ করা হয়। কিন্তু এটা সবার ক্ষেত্রে তেমন ইউজ করা হয় না, কারণ অ্যাভেলেবিলিটি একটা সবচেয়ে বড় ম্যাটার, তার থেকে আরও কস্টটাও ম্যাটার করে।
এলাইজা সবার বাহ। ক্ষেত্রে কম বেশি ব্যবহার নিতেই পারে, কিন্তু সিএলআই এর যে কস্টটা অনেকে বেয়ার করতে পারে না। তো সেজন্য এখনকার দিনে ওটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সব সময় সেটা ব্যবহার করা হয় না। এলাইজা এখনো প্রেফার করা হচ্ছে। হ্যাঁ, good. এখানে আরেকটা পয়েন্ট বলতে হবে যে সিএলআই এর সেন্সিটিভিটি অনেক বেশি, কারণ খুব অল্প অ্যামাউন্টে যদি অ্যানালাইন থাকে সেটাকেও ডিটেক্ট সেটাকেও করতে পারে, ডিটেক্ট করে নেয়। যেটা অনেক সময় এলাইজা মিস আউট করে দেয়। হুম হুম। বাহ, ভালো হয়েছে, খুব সুন্দর, এলাইজা মিটলো। আচ্ছা, এরপরে তুমি আমাকে বলো যে আমাদের এসি জিন এটা কোথায় থাকে এবং এটার গুরুত্ব কি আছে ব্লাড ব্যাংকে? কি জিন? এসি জিন, এস ই জিন। ও আচ্ছা, এসি জিন হচ্ছে আমাদের, এটাকে সিক্রেটের জিন বলে। এটা সাধারণত আমাদের সিক্রেশনে, বডির যেসব সিক্রেটিভ ফ্লুইড আছে, যেমন স্যালাইভা, টিয়ার্স, তারপরে সোয়েট, তারপর সিমেন, এইসব গ্যাস্ট্রিক জুস, এইসব জায়গায় থাকে। এটার মেনলি হচ্ছে সেই সব অ্যান্টিজেন যেটা যেটা আমাদের এইচ অ্যান্টিজেনটাই, মানে যেটা আমাদের আরবিসির সারফেসে থাকছে, সেই সেম অ্যান্টিজেন আমাদের সিক্রেশনেও থাকছে। তো এই এসি জিনটা ওই সিক্রেশনের ক্ষেত্রে সিক্রেটার স্টাডিজের অ্যান্টিজেন তৈরি করতে সাহায্য করে। ওকে, তাহলে এই আমরা বলছি যে এসি জিন আমরা বেসিক পারপাসে ইউজ করা হয়, যাতে কোনো রকম ব্লাড গ্রুপ, মানে কোনো ক্রাইম সেন্টারে যদি ক্রাইম হয়েছে একটা জায়গায়, সেখানে যাতে সেই সিক্রেশনে, কারণ ক্রাইম এরিয়াতে যে স্যাম্পেলগুলো নেওয়া হয় সেখানে ব্লাড স্যাম্পেলের পরিমাণ খুবই কম থাকে। এবার সিক্রেশন স্যাম্পেল, যেমন কোনো রেপ ভিকটিমের রেপ, ওইখানে সিমেনে তো সিক্রেশনে সিক্রেটার অ্যান্টিজেনগুলোই প্রেজেন্ট থাকবে। তো সেক্ষেত্রে আমরা সেই জন্য ওটা বেশি প্রেফার করি ফরেনসিক বা এইসব এরিয়াতে। বাহ, তাহলে এটা একটা খুব ভালো পয়েন্ট, যেখানে আমাদের ফরেনসিকে যদি কেউ রেপ ভিকটিম থাকে, তাহলে তার সিক্রেশন থেকে যে অ্যান্টিজেন পেলাম বা যে গ্রুপ পেলাম, সেটাকে আমরা অ্যাকিউজডের সঙ্গে মিলিয়ে একটা মিলিয়ে দেখতে পারি। দেখি, কারণ সেখানে ব্লাড এটা ছাড়াও নাও পাওয়া আরেকটা যেতে পারে। কারণ আছে, এটা ছাড়াও আরেকটা কারণ আমি বলেছিলাম, মনে আছে কি, যে অনেক সময় কি হয় যে ক্যান্সারের ক্ষেত্রে রেড সেল সারফেসের অ্যান্টিজেন গুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, যার ও ফলে আমরা হ্যাঁ হ্যাঁ স্যালাইভা হ্যাঁ, থেকে রেডিয়েশনের ফলে, রেডিয়েশন থেরাপির ফলে আরবিসি সার্ফেসে অ্যান্টিজেনগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই জন্য সিক্রেশন এগুলো দেখা হয়, তাই তো? বিশেষ করে যাদের ব্লাড ক্যান্সার থাকে, যাদের তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা গেছে, যে এরকম আমরা ব্লাড গ্রুপ ডিটেক্ট করতে পারছি না ব্লাডে, কিন্তু তাদের তো ক্যান্সার হওয়া মানে কি ব্লাড দিতেই হবে। হুম। তাহলে একটা তো অপশন আছে, আমরা ও গ্রুপ দিয়ে দিলাম, কিন্তু কতবার ও গ্রুপ দেবো, বারবার তো দেওয়া যায় না, যার ফলে তখন আমরা তার স্যালাইন বা থেকেই মেনলি করা হয়। আচ্ছা, তুমি আমাকে বলো তো এই সিক্রেটার করতে গেলে যে টেস্টটা করি তার নাম কি? সিক্রেটার করতে গেলে অনেক রকম টেস্ট করা হয়, যেমন এলাইজা করা যেতে পারে, তারপর মলিকুলার টেস্ট করতে পারে, কিন্তু সব থেকে কমন যেটা করা হয় সেটা হচ্ছে ইনহিবিটর টেস্ট। এটা হচ্ছে মেনলি আমাদের বডির ফ্লুইড, যেমন হচ্ছে স্যালাইভা মেনলি কমন স্যাম্পল হিসাবে নেওয়া হয়। ওই স্যালাইভাটাকে নিয়ে যদি প্রসেস বলা হয়, সেই স্যালাইভাটাকে প্রথমে বয়েল করানো হয় একটা ওয়াটার বাথে, যাতে তার স্যালাইভার মধ্যে যদি অন্য আনওয়ান্টেড কোনো মেটেরিয়াল বা অ্যান্টিবডি থেকে থাকে যেটা আমরা ডিটেক্ট করতে চাই না, সেটা যেন ড্যামেজ হয়ে যায়, যাতে কোনো রকম ক্রস রিয়াকশন না হয়। তারপরে Good. ওটা মানে ড্যামেজ করার পর সেখানে আমরা ওই যেই অ্যান্টিজেনটা আমরা সাসপেক্ট করছি যে এই অ্যান্টিজেন থাকতে পারে, তার মানে রেসিপ্রোকাল একটা অ্যান্টিবডি আমরা অ্যাড করব। যদি ওখানে সেই সেম অ্যান্টিজেন থেকে থাকে, সেই অ্যান্টিবডিটা সেটাকে নিউট্রালাইজ করে দেবে। এবার তারপরে আমরা মানে যেই অ্যান্টিজেনটা সাসপেক্ট করছি তার মানে সেই অ্যান্টিজেনটা ব্লাড গ্রুপে সেটা অ্যাড করে দেবো, দিয়ে দেখবো কোনো রকম অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা। যদি দেখি যে অ্যাগ্লুটিনেশন হচ্ছে, তা আমরা জানবো সেই যেই অ্যান্টিজেনটা সাসপেক্ট করছে সেটা ওখানে ছিল না, তার ফলে অ্যান্টিবডি নিউট্রালাইজ হয়নি, অ্যাগ্লুটিনেশন হয়ে গিয়েছে। আর যদি দেখি যে কোনো রকম অ্যাগ্লুটিনেশন দিচ্ছে না, তা আমরা জানবো অলরেডি ওটা প্রেজেন্ট ছিল, নিউট্রালাইজ হয়ে গিয়েছে, আর এখন তাই কোনো কিছু হচ্ছে না। বাহ, পারফেক্ট পারফেক্ট, খুব সুন্দর। এবার আমাকে বলো তো যে তুমি ব্লাড ডোনেশন গেছো, হুম। ঠিক আছে, ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবার পরে দেখলে যে তোমার 4টে ইউনিটের ব্লাড নেগেটিভ এসেছে, সেটা যে কোনো গ্রুপের হতে পারে, ধরো এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ বা ও গ্রুপ। তাহলে নেগেটিভ ব্লাড গ্রুপ আসলে তোমার তখন করণীয় কোনো স্পেসিফিক কি কিছু টেস্ট তুমি পারফর্ম করবে এবং কেন করবে? প্রথমে যদি নেগেটিভ গ্রুপ এসে থাকে, তাহলে আমাকে প্রথমেই সেটাকে আবার ক্রস চেক করার জন্য যে সেটা ট্রু নেগেটিভ কিনা, সেই জন্য আমাকে ডিউ টেস্টটা করতে হবে, যে ওই যে স্যাম্পেলটা আছে ওটা ট্রু কিনা। কারণ ডিইউ কাকে বলে? হোয়াট ইজ ডিইউ? হোয়াট ইজ ডিইউ? হ্যাঁ, ডিউ মানে হচ্ছে সেটা একটা কনফার্মেটরি টেস্ট, যেখানে আমরা দেখি যে কোনো উইকডি পেশেন্ট আছে কিনা। উইকডি মানে হচ্ছে পেশেন্টের আরবিসির সার্ফেসে এই আরএইচডি অ্যান্টিজেন তো প্রেজেন্ট আছে, কিন্তু পরিমাণটা অনেকটা কম আছে, যেটা ন্যাচারাল থাকার কথা। তার ফলে অনেক সময় অ্যান্টিডিতে সেটা অ্যাগ্লুটিনেশন শো করে না।
তো ডিউতে প্রথমে আমরা সেই জন্য অ্যান্টি ডি আগে থাকতে ইউজ করি, যাতে সেটা গিয়ে সেল সারফেসে গিয়ে অ্যাটাচ হয় এবং আর এই অ্যাটাচমেন্টে কোনো হেমাগ্লুটিনেশন ফর্ম হয় না। তারপরে আমরা এইচজিটাকে অ্যাটাচ করি, যাতে এখানে একটা কোশ্চেন আছে। তাহলে আমরা বলছো যে তুমি পেশেন্টের আরবিসিটাকে নিয়ে অ্যান্টিডির সঙ্গে ইনকিউবেট করবে, হুম তাই তো? হুম তাহলে ওই অ্যান্টিডিটার নেচারটা কি হওয়া দরকার? আইজিএম অ্যান্টিডির সঙ্গে ইনকিউবেট করবে না আইজিএম আইজিজি বোথ, না আইজিজি না, এটা দু রকমের ব্লেন্ড করা হয়, আইজিএম আর আইজিজি দুটো। ব্লেন্ড করা হয়? গুড, ব্লেন্ড করা হয়, কারণ আইজিজিটাই বেসিক্যালি আমরা আর এইচ এর অ্যান্টিবডি গুলো বেসিক্যালি আইজিজি নেচারে হয় বলে এটা ইউজ করছি। এই জন্যই আমাদের ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন শো করবে না। যদি আইজিএম হতো তাহলে অ্যাগ্লুটিনেশন শো করে যেত। হুম তাহলে ব্লেন্ড করবো বা আইজিজি অনলি করতে পারি, এটা মাথায় রাখবো। গুড। তারপরে এই যে প্রিন্সিপালটা বলছে, এটা কোন প্রিন্সিপালে হয় বলতো ডিউ টেস্টটা? ডিউটিটা পুরোপুরি মানে ইনডাইরেক্টের উপর হয়। ইনডাইরেক্টে যেমন সেন্সিটাইজ আগে করে নিতাম, তারপরে হচ্ছে আমরা সেই এইচ অ্যাড করতাম। হ্যাঁ ইনডাইরেক্ট কি? হ্যাঁ, ইনডাইরেক্ট কুম টেস্ট বা ইনডাইরেক্ট অ্যান্টি গ্লোবিউলিন টেস্ট এই প্রসেসে করা হয়। পারফেক্ট, ঠিক আছে। চলো তাহলে ব্লাড ব্যাংক মোটামুটি ঠিক আছে। তুমি আমাকে নেক্সট বলো সেটা হচ্ছে যে সাপোজ তোমার কাছে আমি একটা মিক্সচার দিলাম, হুম এই মিক্সচারে তিনটে প্রোটিন আছে। তিনটে প্রোটিনের মধ্যে দুটো প্রোটিনের মলিকিউলার ওয়েট সেম। তাহলে আমরা কোন টাইপের ইলেকট্রোফোরেসিস করব এদেরকে সেপারেট করার জন্য? তিনটে প্রোটিন আছে, তিনটেরই মলিকুলার ওয়েট সেম আছে। না, তিনটে সেম নেই, দুটোর সেম আছে। আচ্ছা, দুটো সেম আছে, ঠিক আছে। মানে তিনটে নেওয়া হয়েছে, তার মধ্যে দুটোর মলিকুলার ওয়েট সেম আছে আর একটার আলাদা আছে, তাই তো? একটা মলিকুলার ওয়েট আলাদা আছে, কিন্তু তিনজনের চার্জ আলাদা আলাদা। ঠিক আছে। আমরা তাহলে এখানে 2D পারফর্ম করবো, কারণ যেহেতু আমাদের দুটোর ওয়েট সেম আছে, তো সেক্ষেত্রে আমরা 2D সেখানে প্রথমে আইসোইলেকট্রিক ফোকাসিংটা পারফর্ম করবো, কারণ তাদের চার্জের উপর ভিত্তি করে তাদেরকে আগে পিএইচ মানে একটা মিডিয়ামের উপর পিএইচ এর বেসিসে চার্জের কম্পেয়ার করে অ্যাটাক করে নেব, নিলে যা সাইজ হ্যাঁ পিএইচ গ্রেডিয়েন্টের উপর বেস করে আমরা আগে দেখে নেব যে তাদের মানে মেজারটা করে নেব। তারপরে সেখানে আমরা এসডিএস পেজ ইউজ করবো, যেখানে তাদের এবার কি বলে ওরা ইউনিফর্ম চার্জ হয়ে গিয়ে তা বাকি মেজারটাও করে নেওয়া যাবে, তখন তাদের ওয়েটের বেসিসে হয়ে যাবে। আচ্ছা, তবে তুমি বলছো এসডিএস এর কাজটা কি বলতো তাহলে, এবং ফুল ফর্মটা কি এটা বলো? এসডিএস পেজের ফুল ফর্ম হচ্ছে পেজের একটা পোর্শন হচ্ছে এসডিএস পেজ, কারণ পেজ হচ্ছে পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। এবার তাতে যদি আমরা সোডিয়াম ডোরেসাইল সালফেটটা ইউজ করে দিই, তাহলে সেটা এসডিএস পেজ হয়ে গেল। এটার মেন কাজ হচ্ছে তোমার যে প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটা তো যেহেতু এটা কমপ্লেক্স স্ট্রাকচার হয়ে থাকে, তো সেই সোডিয়াম ডোরেসাইলটা সেটাকে ভেঙে একটা ডিনেচার করে ইউনিফর্ম স্ট্রাকচার ফর্ম করে দেয়, দিয়ে ইউনিফর্ম স্ট্রাকচার করে দেয়, দিলে মাস আর চার্জের মধ্যে একটা নেগেটিভ চার্জ, হ্যাঁ তাহলে একটা নেগেটিভ চার্জ প্রোভাইড করে দেয়, যাতে সব প্রোটিনই একটা এটা ইউনিফর্ম মাস আর চার্জ রেশিওতে চলে আসে। তাহলে তারা কি করবে তখন? শুধু মলিকিউলার বেসিসের উপর বেস হবে, চার্জের উপর বেস করে হবে না। পারফেক্ট। চলো নেক্সট তুমি আমাকে গুড, তুমি নেক্সট আমাকে বলো যে সাপোজ আমাদের বডিতে কোনো একটা বাচ্চা যখন জন্মালো, তখন আমরা বললাম যে তাকে কোলোস্ট্রাম, যে ফার্স্ট ব্রেস্ট মিল্ক যেটা মায়ের, সেটা খুব ইম্পর্টেন্ট। কেন বলো তো? কারণ কোলোস্ট্রামের মধ্যে আমাদের মানে মহিলাদের কোলোস্ট্রামের মধ্যে আইজিএ অ্যান্টিবডি থাকে, যেটা হচ্ছে আমাদের বডিতে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা দাঁড়ান না ইমিউনিটি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটিটা ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটিটা সাপ্লাই করে। ন্যাচারাল প্যাসিভ এটাকে কেন বলছি বলো তো? এটাকে ন্যাচারাল প্যাসিভ কেন বলছি? ন্যাচারাল প্যাসিভ কারণ এই মোমেন্টে বডিতে মানে বাচ্চার বডিতে বা কোনো রকম মানে এই অ্যান্টিবডিটা তৈরি করতে পারে না, সেক্ষেত্রে আমরা সেটা বাইরে থেকে মায়ের ম্যাটারনাল বডি থেকে দেওয়া হয়। তো ম্যাটারনাল বডি থেকেই এটা আসছে বলে এটাকে ন্যাচারাল বলা হয়। আর যদি এটা কোনো রকম ভ্যাকসিনেশনের মাধ্যমে দিতাম, তখন সেটা আর্টিফিশিয়াল হয়ে যেত। আর আইজিএটা দেওয়া হচ্ছে, কোলোস্ট্রামে আইজিএটা থাকে যাতে তার গাট হেলথটা ভালো মেনটেন করে, যাতে কোনো রকম ব্যাকটেরিয়া সেই সময় ইনফেকশন না করে। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটু আমাদের একটু ভালো যদি ক্ল্যারিফাই অ্যান্সার দিতে হয়, তাহলে এটা আমরা বলতে হবে
যে ন্যাচারাল প্যাসিভ বলছি দুটো কারণ। একটা হচ্ছে ন্যাচারাল মানে বাচ্চা ব্রেস্ট ফিডিং করবে এবং মায়ের থেকে আইজিএটা ন্যাচারালি বাচ্চার মধ্যে যাচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ন্যাচারাল। এখানে আমরা বাইরে থেকে কোনো অ্যান্টিবডি ইনজেক্ট করছি না। এটা স্বাভাবিক যে বাচ্চা জন্মালে তার প্রথম খাবারই হচ্ছে ব্রেস্ট মিল্ক, ন্যাচারালি অ্যান্টিবডিটা যাচ্ছে তার বডিতে। সেকেন্ড বলছে প্যাসিভ। কেন প্যাসিভ? কারণ এখানে কোনো আমাদের ইমিউন সিস্টেম ফাংশন করছে না, অ্যান্টিবডিটা ডাইরেক্টলি যাচ্ছে এবং অ্যান্টিবডিটা ফাংশন করছে, সেই জন্য প্যাসিভ বলছি। অ্যাক্টিভ বলে মানে কি ছিল? যখন আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভলি ফাংশন করে অ্যান্টিবডি তৈরি করবে, যেমন ভ্যাকসিন ধরো। ভ্যাকসিনের কাজটা কি? ভ্যাকসিন কিন্তু আমরা কোনো প্যাথোজেনকে বডিতে ঢোকাই, তাদেরকে তাদের ডিজিজ করার ক্যাপাবিলিটিটাকে নষ্ট করে দিই, কিন্তু তখন আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অ্যান্টিবডি তৈরি করে, এটাকে আমরা বলছি অ্যাক্টিভ। আর প্যাসিভ বলার কারণ হচ্ছে এটাই, এখানে অ্যান্টিবডি নিজে থেকে তৈরি হবে না, বডির কোনো ইমিউন ফাংশনই হবে না, ডাইরেক্ট অ্যান্টিবডিটা যাচ্ছে। ভ্যাকসিন তো আমার ডিরেক্ট তো এটা আবার রেডিমেড অ্যান্টিবডিও তো দেওয়া যেতে পারে ভ্যাকসিন। রেডিমেড অ্যান্টিবডি দিলে সেটাকে আমরা হ্যাঁ, প্যাসিভে সেটা চলে আসি, আর্টিফিশিয়াল প্যাসিভে চলে যাবে। সেটা ভ্যাকসিন আসবে না কিন্তু। হুম, ঠিক আছে, ভ্যাকসিন মানেই কিন্তু আমাদের লাইভ hতে অ্যাটেনুয়েটেড পারে, ফর্ম। সেটা লাইভ অ্যাটেনুয়েটেড হতে পারে, সেটা সাব ইউনিট হতে পারে, যাই হোক না কেন, ভ্যাকসিন মিন্স আওয়ার ইমিউন সিস্টেম আর ফাংশন এন্ড দে প্রোডিউস দ্য অ্যান্টিবডি এগেইনস্ট দ্য ভ্যাকসিন অ্যান্টিজেন। ঠিক আছে, গুড। তুমি আমাকে লাস্ট বলো যেটা, এটা হচ্ছে যে আমরা যখন তুমি ব্লাড ব্যাংকে কাজ করবে তখন দেখলে যে একটা পেশেন্টকে তুমি এ পজিটিভ পেশেন্ট, তাকে তুমি এ পজিটিভ ব্লাড দিয়েছো, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে তার ক্রস ম্যাচিং এর সময় ইনকম্প্যাটিবল দেখাচ্ছে মাইনরটা। এটা কেন হতে পারে? তাহলে তখন তোমার করণীয়টা কি? মাইনর। ভালো করে শোনো, আমি বললাম যে তুমি সেম গ্রুপের ব্লাড দিয়েছো এবং আমাদের ব্লাড ব্যাংকের ভাষায় বলছে সেম গ্রুপের ব্লাড হলে 99% চান্স থাকে ক্রস ম্যাচিং এ কম্প্যাটিবল হবার, কিন্তু তুমি সেম গ্রুপের ব্লাড দেওয়া সত্ত্বেও দেখছো পেশেন্টের যখন তুমি ক্রস ম্যাচ করছো মাইনর ক্রস ম্যাচ ইনকম্প্যাটিবল শো করছে। কেন এবং তখন তুমি কি করতে পারো? মাইনর ক্রস ম্যাচ ইনকম্প্যাটিবল শো করছে, তার মানে এর দুটো কারণ হতে পারে। এক, বডিতে তার কোনো যেহেতু এটা মাইনরে প্রবলেম হচ্ছে, তার মানে সেখানে ডোনারের সিরাম আছে আর পেশেন্টের সেল আছে। ডোনারের সিরাম, পেশেন্টের সেল, হ্যাঁ, এখানে দুজনের মধ্যে যে কোনো এবার আমি কোশ্চেন করি, ডোনারের সেরাম কি পাওয়া যায় ব্লাড ব্যাংকে? না, সরি, ডোনারের সিরাম পাওয়া যায়, ডোনারের প্লাজমা। কারণ ডোনারের যখন কেন পাওয়া যায়? ডোনারের যখন স্যাম্পেলটা আমরা কালেক্ট করে নিচ্ছি তখন পাইলট টিউবে তো স্যাম্পেলটা আলাদা করে নেওয়া হচ্ছে, কিন্তু যে পাউচের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে সেখানে তো সিপিডিএ মেশানো ছিল। এবার ধরে নেন কারোর 10 দিন পর দরকার পড়েছে কোনো সেই স্যাম্পেলের রেসিপিয়েন্টে, এবার সে সময় তো আমি আর কোনো সিরাম পাবো না, সেটা অলরেডি সিপিডিএতে মেশানো আছে, তার মানে অ্যান্টিকোয়াগুলেন্ট মিশিয়ে, তো আমি সেই সময় প্লাজমাটা পাবো। গুড। যেহেতু আমাদের স্টোর করি ডোনেটেড ব্লাডকে আপ টু 42 ডেজ স্যাগাম হলে বা 35 ডেজ নন স্যাগাম হলে, তাহলে 35 ডেজ তো আর আমরা কোনো ডোনারের পাইলট ভাইল জমিয়ে রাখবো না ফ্রিজে। সেই জন্য যখনই ডোনারের আমরা ক্রস ম্যাচ মাইনর করবো তখন অলওয়েজ হবে ডোনার প্লাজমা সেরাম নয়। ঠিক আছে, তবে হ্যাঁ, এটা তুমি টার্মিনোলজিটাকে অল্টারনেট বলতে পারো, এরকম কোনো ক্রাইম নয় এটা বলা, বাট সবসময় বেটারটা বলাই বেটার, তাই না? ঠিক আছে, তারপর কি করবো? এদের দুজনের মধ্যে যে কোনো একজনের হয়তো বডিতে আনএক্সপেক্টেড অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, হয় সেটা ফ্রি ফর্মে সিরামে আছে, না হলে সেটা আরবিসি সারফেসে অ্যাটাচ হয়ে আছে, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত কারণ হতে পারে যে কোনো পেশেন্ট যে হয়তো স্যাম্পেলটা নিচ্ছে তার হয়তো ফ্রিকুয়েন্টলি কোনো ট্রান্সফিউশন চলে, যেমন থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া কন্ডিশনে, সেক্ষেত্রে তার বডিতে হয়তো মাইনর গ্রুপের ব্লাড বারবার ঢোকার ফলে তার বডিতে একটা অ্যালো ইমিউনাইজেশন বা আইসো অ্যান্টিবডি ফর্মেশন হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে সেটাও একটা কারণ হতে পারে। তো এক্ষেত্রে যদি এরকম কোনো কন্ডিশন হয় আমি তাহলে আগে দেখবো সেটাকে, এটাকে আমরা কুম টেস্ট করে দেখবো যে কুম টেস্টের মধ্যে সেটা কি দেখাচ্ছে, কারণ কুম টেস্ট হচ্ছে আনএক্সপেক্টেড অ্যান্টিবডিটা ইন ভিভো আর ইন ভিট্রো প্রসেসে ডিটেকশন করা যায়, তো এখান থেকে করা যাবে। এবার যদি তোমার কাছে অত সময় নেই, তাহলে তুমি কি মাইনর গ্রুপের ইনকম্প্যাটিবল ট্রান্সফার করতে পারো? ওটাই এবার বলতে চাচ্ছিলাম, এবার যদি কোনো এমার্জেন্সি কন্ডিশন থাকে, যেহেতু আমার কাছে এরকম কোনো প্রবলেম অসুবিধা হচ্ছে, তাহলে আমি এখানেও দুটো কন্ডিশন ইউজ করা যেতে পারে। এক, ও পজিটিভ ব্লাড গ্রুপের কোনো স্যাম্পেল আমি নিয়ে নিলাম কোনো রকম যাতে রিস্ক না হয়, আর দ্বিতীয়ত যেহেতু এটা মাইনর গ্রুপের এটা ক্রস ম্যাচিং হচ্ছে কিন্তু মাইনর গ্রুপে ইনকম্প্যাটিবল কিন্তু মেজরটা কম্প্যাটিবল, সেক্ষেত্রে আমরা এটা চালিয়ে দিতেই পারি, কারণ মাইনর গ্রুপের ডোনারের প্লাজমা স্যাম্পেল থাকে, কিন্তু তাই যদি সেই স্যাম্পেলটা রেসিপিয়েন্টের বডিতে ঢুকেও যায়
তাহলে সেই সিরাম পোর্শনটা বা প্লাজমা পোর্শনটা ডাইলিউট হয়ে যায় বডিতে, সেরকম কোনো অ্যাসাজ কোনো ইনফেকশন বা কোনো রকম অ্যাডভার্স কন্ডিশন তৈরি করে না। বাহ, তাহলে এটা কি বলে, ভালো বলে, এটা পারফেক্ট বলেছো যে ও এর গল্পটা আসবে না, যেহেতু মাইনর ইনকম্প্যাটিবল তখন আমরা মাইনর ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফার করে দেবো ইমার্জেন্সি। আচ্ছা, আমি যদি কেন? ওটা কারণ মানে ওটাও তো একটা অপশন থেকে যায়, তো আমি যদি বলি তাহলে কোনো ওটা কেন দেবো, যেহেতু তার সেম গ্রুপ ম্যাচ হয়ে গেছে এবং মেজরটা কম্প্যাটিবল শো করেছে, তাহলে আমরা ওতে যাবো কেন? আমরা সেম গ্রুপ অলওয়েজ প্রেফারেবল, হুম তাই না? সেই জন্য তখন আমরা ওটা বলবো না। আর তুমি যে কারণটা বলছো একদম পারফেক্ট, যে আমরা বেসিক্যালি পিআরবিসিটা কত প্লাজমা থাকতে পারে, 20 থেকে 30 ml, হ্যাঁ হ্যাঁ সেটা তার পেশেন্টের বডি থেকে ডাইলুট হয়ে যাবে, অতটা রিঅ্যাকশন করবে না। হুম ঠিক আছে। বা আমরা আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে আরো 2-3টে এই গ্রুপের ব্লাড নিয়ে ক্রস ম্যাচ করতে পারি। এখানে আমরা মনে আছে বলেছিলাম জেল কার্ডে ক্রস ম্যাচ করা হয়। হ্যাঁ জেল কার্ডে ক্রস ম্যাচ করলে দেখবে ব্যান্ড ফরমেশন হয়, 4+, হ্যাঁ, 3+, 2+। কিন্তু তার ক্ষেত্রে তো সেটা তো আরো বেশি লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু এমার্জেন্সি কন্ডিশনে তো এমার্জেন্সিটা করা যাবে না, কিন্তু যদি আমরা করতে চাই আর কি, হুম তখন যেটাতে দেখবো 1+ বা 2+ ব্যান্ড দিচ্ছে সেটাকে ট্রান্সফার করবো, 4+ এর থেকে ভালো 1+ ব্যান্ড। ঠিক আছে, খুব ভালো এসে একদম সুন্দর লাগলো। আইবাতে যদি আমি 50 রাখি, 50-এর মধ্যে 40 দিতে আমি বাধ্য, দিতেই হবে আমার। ঠিক আছে। আমি তো এই 2 লাইন করে মেরে দিতে পারছি, কিন্তু পরীক্ষার হলে এই জিনিসটা বড় বড় করে লিখতে গেলেই আমার জ্বর এসে যাবে। কোনো সমস্যা নেই, দেখো মেন হচ্ছে এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে লেখা কোনো ব্যাপার না, কিন্তু এই যদি মুখস্থ করে এই জিনিস হয় না, এই যে অ্যান্সারটা দিলে এটা হচ্ছে কনসেপ্টের অ্যান্সার, যদি মুখস্থ করে গুলিয়ে ফেলবে বারবার। আর সেটাই হচ্ছে আমি বারবার বলি যে পড়াশোনা সবসময় বুঝতে হবে। আপনি মনে তো হচ্ছে পড়লে হয়ে যাবে, ইননেট আর অ্যাকওয়ার্ড থেকে তো ধরলেন না। না ওই তো ধরলাম প্যাসিভ আর কি। ও হ্যাঁ তো, অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ 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 ঠিক আছে, চলো তাহলে বেস্ট অফ লাক, নেক্সট আমাদের ফেব্রুয়ারি রুটিন আমি দিয়ে দেবো।